ঘরের ভিতরে দরজা দিয়ে সুজন সবে শুয়েছে, 7-5 ভাবছে শুয়ে শুয়ে। ঠিক সেই সময় সে দরজার খটখট শব্দ শুনতে পেল। মনে মনে সুজন ভাবতে লাগলো, এত রাত্রে কে আবার ডাকছে? সুজন, সুজন। এবার সে শুনতে পেল কেউ তাকে নাম ধরে ডাকছে। এত রাত্রে কে আবার তার নাম ধরে ডাকছে, তাও আবার মেয়েলি গলায়? সুজন। কি? সুজন ডাকে সাড়া দিতেই সে ওই ডাকের বশীভূত হয়ে গেল। সম্মোহনের মতো খাট থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল সে। তার চোখটা যেন নিথর পাথরের মতো হয়ে গেছে, মুখে কিছু বলার শক্তি নেই তার। সে সম্মোহনের মতো মহিলাটার পিছন পিছন যেতে লাগলো। কিছুটা গিয়ে পাশের জঙ্গলে হারিয়ে গেল সুজন। পরের দিন সকালে সুজনকে পাওয়া গেল জঙ্গলের মধ্যে মৃত অবস্থায়। সে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আছে। দেখে মনে হচ্ছে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। হঠাৎ করেই সুজন আত্মহত্যা কেন করলো? আমি তো ভেবেই কিছু পাচ্ছি না। তোরে কে বললো সুজন আত্মহত্যা করেছে? তোরা শুনিসনি কিছু? ও তো নিশির ডাকের খপ্পরে পড়েছিল, সেই জন্যই তো তাকে বেঘরে অল্প বয়সে প্রাণ দিতে হলো। ধুস, কি সব আলতো ফালতো কথা বলিস? 21 সেঞ্চুরিতে এসেও তুই এখনো এসব বিশ্বাস করিস? ও আত্মহত্যাই করেছে। দেখ, কোনো চাপে ছিল হয়তো। এই তো কয়েকদিন আগের কথা, ওকে দেখলাম। ওকে দেখে কেমন মনমরাও লাগছিল। কিন্তু ওর তো কোনো সমস্যা চলছিল বলে এমন কিছু তো আমরা শুনিনি। আর কোনো সমস্যা থাকলে তো আমাদের কাছে এসে শেয়ার করতো। সেরকম তো কোনো কথাই বলিনি আমাদের। আর ওর পরিবারেও তো এমন কোনো আর্থিক সমস্যা ছিল না, বেশ সচ্ছল অবস্থা ওদের। সে তোরা যাই বলিস, আমি বিশ্বাস করি না এইসব নিশির ডাকটাকের কথা। কোনো চাপেই ছিল ও নিশ্চয়ই, হয়তো আমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই কোনো পথ না পেয়ে আত্মহত্যা করেছে। শোন, তোরা বিশ্বাস করিস বা নাই করিস, কিন্তু এই কয়েকদিন তোরা একটু সাবধানেই থাকিস। রাজীব রাত্রের খাওয়া দাওয়া সেরে সবে শুয়েছে। একটু দেরি করেই শুয়েছে। না, আজ তো কোনো মতেই ঘুম আসতে চাইছে না। রাত্রি 12টা বাজে। বাইরে রাস্তার কুকুরগুলো কান্নার সুরে ডেকেই চলেছে। একজন মহিলা কুকুরগুলোর পাশ দিয়ে হেঁটে আসছে, পরনে সাদা শাড়ি, আঁচলটা হাওয়ায় ভাসছে। দূরে একটা শিয়াল কান্নার সুরে ডেকে উঠল, যেন কতদিনের অভুক্ত শিশু কেঁদেই চলেছে। পাশের গাছের পেঁচাটা ছটফট করতে করতে ডেকেই যাচ্ছে। সব মিলিয়ে প্রকৃতি যেন একটা অশুভ সংকেত দিচ্ছে, যেন আজকের রাতে একটা অঘটন ঘটবেই। গাঢ় অন্ধকারটা যেন বড়ই অশুভ, শেষ হতেই চাইছে না, সব কিছু গ্রাস করে খাবে অন্ধকারটা। রাজীবের আজকে যেন কিছুতেই ঘুম আসতে চাইছে না। অসহ্য লাগছে রাত্রিটা। রাত 12টা বেজে গেল, এখনো ঘুম আসছে না। না, এবার একটু উঠি, যাই বাইরে থেকে চোখে মুখে একটু জল দিয়ে আসি। হঠাৎ অন্ধকারের বুক ছিঁড়ে মহিলাটি রাজীবের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। রাজীব, রাজীব, রাজীব। ভেতর থেকে রাজীব উত্তর দিল, কে? দাঁড়ান, আসছি। ঠিক তখনই চারিদিক সব নিশ্চুপ হয়ে গেল। রাজীব সম্মোহনের মতো দরজা খুলে মহিলার পেছন পেছন হাঁটতে হাঁটতে পাশের জঙ্গলে ঢুকে অন্ধকারে হারিয়ে গেল। পরের দিন সকালে রাজীবেরও ঝুলন্ত দেহ একইভাবে ওই গাছে পাওয়া গেল।
এবার বিষয়টা নিয়ে পাড়ার লোক চিন্তিত হয়ে পড়ল। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এখন কি উপায় বুড়ো? এরমভাবে দুজনের যে প্রাণ গেল, গ্রামের কোনো নতুন শত্রু তৈরি হলো না তো? না, আমার মনে হচ্ছে এ কোনো মানুষের কাজ নয়। সবাই নিশির ডাকের পাল্লায় পড়েছে, তাই তো তাদের এই অবস্থা। কি বলছো কি বুড়ো? নিশির ডাক? হ্যাঁ, আগে আমি ছোটবেলায় শুনেছি এরকমভাবে রাতের বেলায় কেউ এসে তোমার কোনো আপনজনের গলার মতো করে তোমার নাম ধরে ডাকবে। নিশির ডাক 3 বার ডাকা হয়। তার মধ্যে যাকে উদ্দেশ্য করে ডাকবে সে যদি সাড়া দেয় তাহলেই ব্যাস, সম্মোহিত করে তাকে নিয়ে গিয়ে নিজের মতো করে তাকে মেরে ফেলবে। যেমন আমাদের গ্রামের 2 জনকে একই জায়গায় ঝুলিয়ে মারলো। তাহলে এখন কি উপায় বুড়ো? এর বিরুদ্ধে আমাদের করণীয়টা কি? উপায় একটাই, কেউ যেন রাতের বেলায় 3 বার ডাকে সাড়া না দেয়। কারোর দরকার থাকলে সে বেশিবার ডাকবে, তারপর যেন সাড়া দেয় সবাই। তবেই সে কাউকে সম্মোহিত করতে পারবে না, আর সম্মোহিত না করলে তার কোনো জড়ি আর খাটে না। রাত 12টা বাজল। আগের রাত্রিগুলোর মতো কুকুরগুলো আরও বেশি উচ্চস্বরে কান্নার সুরে ডেকেই চলেছে। অন্ধকারটা আরও বেশি গাঢ় মনে হচ্ছে আজকের রাতটায়। দূরের শেয়ালগুলোর ডাক বাড়তে শুরু করল। কুকুরগুলো নিশ্চুপ হয়ে গেল। অন্ধকারের বুক চিরে আসতে দেখা গেল আগের রাত্রে সেই মহিলাকে। আগের রাতের থেকেও বেশি উগ্র আর হিংস্র দেখাচ্ছে তাকে। চোখ দুটো রাগে জ্বলছে, চুলগুলো হাওয়ায় ভাসছে এলোমেলোভাবে। আঁচলটা আগের রাতের থেকেও বেশি উগ্রভাবে হাওয়ায় ভাসছে। অন্ধকারের মায়াবী রানী হয়ে এগিয়ে আসছে সে। আনন্দের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। আনন্দ, আনন্দ, আনন্দ। আনন্দ বুড়োর বেলা সব কথাগুলো ভুলে গিয়ে হঠাৎ করেই সাড়া দিল। যাই। সাথে সাথেই আনন্দ সম্মোহনের মতো দরজা খুলে তার পিছনে যেতে লাগলো। ঠিক সেই সময়ই তপন প্রকৃতির ডাকে বাইরে বেরিয়েছিল। তপনের বাড়ি আনন্দের বাড়ির পাশেই। সে দেখল সাদা শাড়ি পরা মহিলার পেছনে আনন্দ সম্মোহিতভাবে এগিয়ে চলেছে। আনন্দের ওই অবস্থা দেখে তপনের আর বুঝতে বাকি থাকলো না যে আনন্দ নিশির ডাকের পাল্লায় পড়েছে। তপন আনন্দকে সেখান থেকে ডাক দিল। আনন্দ, হে আনন্দ, ওইদিকে কোথায় যাচ্ছিস? কিন্তু আনন্দ কোনো সাড়াই দিচ্ছে না। শেষে কোনো উপায় না দেখে তপন আনন্দের পিছনে অনুসরণ করতে লাগলো। তপন দেখল আনন্দ ওই মহিলার পিছন পিছন পাশের সেই জঙ্গলেই প্রবেশ করল। এমন সময় তপন মহিলার আসল রূপ দেখতে পেল। চোখ দুটো জল জল করছে, মুখটা কালশিটে পড়ার মতো কালো, ফ্যাকাশে। শরীর থেকে পচা গলা মাংস পড়ছে। আজকে আমার 3য় প্রতিশোধ সম্পূর্ণ হবে। আজকে তোদের জন্য আমার এই অবস্থা। কত স্বপ্ন দেখেছিলাম আমি, সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিস তোরা। আমি এখানে কি করে এলাম? আর কে তুমি? আমাকে বশ করে নিয়ে এলে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ভালো করে দেখ কে আমি। চিনতে পারছিস না আমাকে? আমি সেই অভাগা মেয়ে, যখন গ্রামে মহামারী আসলো
তখন তোরাই তো এক তান্ত্রিকের কথায় আমাকে ডাইনি ভেবে অত্যাচার করে মেরে ফেলেছিস। সেই প্রতিশোধ নিচ্ছি আমি। সেই সময় আনন্দ দেখতে পেল তার বন্ধু তপন একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। তপন, তুই এসছিস? আমাকে বাঁচা তপন। সে বাঁচার তাগিদে তপন তপন বলে চিৎকার করে ডাকতে লাগলো। মহিলাটি সেই মুহূর্তে মাথাটা করে তপনের দিকে তাকালো। তপন তার সেই ভয়ানক রূপ দেখে কোনো কিছু চিন্তা না করে পালালো সেখান থেকে নিজের বাঁচার তাগিদে। দাঁড়া তপন, যাস না, আমাকে নিয়ে যা তপন, দাঁড়া তপন। পরের দিন সকালে আবার সবাই আনন্দের শরীরটা ঝুলন্ত অবস্থায় সেই গাছেই দেখল। তখন সেখানে সবাইকে আগের রাতের ঘটনাটা বিস্তারিতভাবে বলল। বুঝতে পারছো সবাই, আমি সবাইকে সাবধান করেছিলাম। এখন সবাই সাবধানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সেই রাতে তপন নিজের মনের অনুশোচনায় নিজেই নিজের ঘরে আত্মহত্যা করল। তারপর থেকে এরকম কোনো ঘটনায় সেই পাড়ায় আর ঘটল না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন।